মোটর শ্রমিক ইউনিয়ন নেতাকে গ্রেফতারের ঘটনায় দিনাজপুরে তুলকালাম, থানা চত্বরে হামলা, সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, বাস ট্রাক রেখে ঘেরাও, সড়ক অবরোধ। রংপুরে 4 মার্ডারের ঘটনায় গ্রেফতার 2 আসামি, ডিএনএ সংগ্রহ হবে, ডোপ টেস্টও। জমি সংক্রান্ত বিরোধ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। এটা তারা টাকাটা পায় না, তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি। বরগুনায় বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হতে সনদ জালিয়াতির অভিযোগ জনপ্রতিনিধির বিরুদ্ধে, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। একজন এসএসসি পাস আসিয়া ভুয়া সার্টিফিকেট জাল করিয়া দিয়ে যে সে সভাপতি হয়েছে, এটা আমরা বিশেষ করে যেটা যাচাই বাছাই করার সে কথা ওইভাবে লেখা নেই, আমরা যাচাই বাছাই আমরা করিও নাই। সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা পাড়ে ভয়াবহ ভাঙন, বিলীন শত শত বাড়িঘর, ফসলি জমি। দ্রুত জিও ব্যাগ ফেলার দাবি ভুক্তভোগীদের। আর এই নদীটা আমাদের বান্ধে দিল না, আমরা নদীতে বান্ধা চাই। আর কোনো ব্যবস্থা নাই, তাহলে এই নদীটা যদি ভাঙে যায় আমরা ঘর বাড়িলে কোন জায়গায় থাকবো? বস্তা ফালায়া নদীটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে হয়তো এলাকার পকেটে 10টা গ্রামের মানুষ বাইছে যায়। পরিচ্ছন্নতা চর্চা গড়ে তুলতে ময়মনসিংহে ক্লিন সানডে কর্মসূচি। 1.5 মাস ধরে 5000 স্কুলে চলছে ব্যতিক্রমী উদ্যোগ, সব শিক্ষা প্রতিষ্ঠানে চালুর পরামর্শ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেফতারের জেরে তুলকালাম ঘটেছে। থানার ভেতরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, আগুন দেওয়া হয় থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা কয়েকটি যানবাহনে। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। জেলা থেকে ঢাকা সহ দূরপাল্লার রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। থানা চত্বরেই লাঠি সোটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বেধড়ক পেটানো হয় কয়েকজনকে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে থানার বাইরেও, আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা ঘেরাও করে তার অনুসারী শ্রমিকরা। সামনের সড়কে বাস ট্রাক রেখে ব্যারিকেড দেয়া হয়। এক পর্যায়ে থানায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন উপস্থিত হলে দেখা দেয় উত্তেজনা, বাধে সংঘর্ষ। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্রেফতার শ্রমিক নেতার সমর্থকরা জানান, মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ। তাদের অভিযোগ, বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। থানা চত্বরে মারামারির জন্য একে অন্যকে দুষছে দুপক্ষ। থানায় আসে আমাদের বাসা ব্যাগে আমরা নিয়ে যাব, এর মধ্যে ইতিমধ্যে বিএনপির কিছু কিছু ছেলে পেলে এইভাবে বাধা করে আমাদের শ্রমিককে মারধর করে। আমরা থানায় আসি যে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদের সাথে আলোচনার জন্য। তারা অতর্কিত ভাবে করে হামলা চালায়। আওয়ামী গোষ্ঠীরা তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। দুপুরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুরের পাশাপাশি থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা কয়েকটি যানবাহনে আগুন দেয়া হয়। মারধরে আহত হন বেশ কয়েকজন। এদিকে বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার রাত থেকেই ঢাকা সহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তার অনুসারী শ্রমিকরা। সকাল হলে কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধও করা হয়। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রানীগঞ্জ থেকে আসছি এই বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। আসে দেখি যে এই রাস্তাঘাট বন্ধ, মানে গাড়ি অবরোধ। 10 মাইল থেকে যে কি কষ্ট করে যে আসতেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে জনদুর্ভোগ, মানুষের যে কষ্ট, একবারে পথে পথে বাহাদুর বাজার থেকে এ পর্যন্ত কয়েক জায়গায় ব্লক দিচ্ছে গাড়ি দিয়ে। পুলিশ জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শ্রমিক নেতা বাদশাকে। যে শেখ বাদশা শ্রমিক নেতা, তাকে সুনির্দিষ্ট মামলার রেফারেন্সে আমরা গ্রেফতার করেছি। সকাল থেকেই কিছু অল্প সংখ্যক শ্রমিকরা যারা বাস এবং ট্রাক দিয়ে রাস্তাঘাট কিছু ব্যারিকেড দিয়েছে, এবং আপনারা লক্ষ্য করেছেন থানার গেটেও বাস আছে এবং বাস দিয়ে ব্যারিকেড দিয়ে আমাদেরকে
কনফাইন্ডের মতো করে রাখছে, বাট তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে। সংঘর্ষের পর থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, পরিস্থিতি তো বেশ উত্তপ্ত ছিল, বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন? দূরপাল্লার যান চলাচল কি এখনো বন্ধ রয়েছে? কখন নাগাদ চালু হতে পারে জানাবেন আমাদের। রাবি, পরিস্থিতি আসলে কিছুক্ষণ আগেই যে দিনাজপুরে যে উত্তাল পরিস্থিতি ছিল এখনটা শান্ত। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর কোতোয়ালি থানার সামনে, যেখানে কালকে রাত থেকেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল। পরে পার্সনের মাধ্যমে দেখাতে চাই যে অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। এই গাড়ির ভাঙচুরের যে গ্লাসগুলি এখনো রাস্তার মধ্যে ছড়িয়ে পড়ে রয়েছে। এই রাস্তা এখানকার যে গাড়িগুলি চলে এখান থেকে ঘটনা ঘটেছিল আগুন পুরানো। আপনার এই যে সামনে আমরা একটু দেখাতে চাই যে একটি গাড়ি আগুন পুড়িয়েছে, মোট দুটি বাস আগুনে পুড়ে গেছে। একজন ক্যামেরা পার্সনের মোটরসাইকেলও আগুনে পুড়ে গেছে। আর এর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, যানবাহন চলে গেছে, এখান থেকে সরে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি আঞ্চলিক মহাসড়কগুলিতে যান চলাচল শুরু হয়ে গেছে এবং অন্যান্য এলাকায় যে সকল ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড গুলো ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে। আর দূরপাল্লার যে বাস, এই দূরপাল্লার বাসগুলিও আসলে কিছুক্ষণের মধ্যে তারা বলছে যে আজকে রাত্রে সন্ধ্যার পর থেকে যে বাসগুলি এগুলো ছেড়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেছে। পরিস্থিতি এখন শহরে শান্ত রয়েছে। এই যে আগুন পুড়িয়ে দিয়েছিল এবং এই গ্লাস ভেঙে দিয়েছে, এই অবস্থাগুলো আসলে তখন যে অবস্থা হয়েছিল তাতে আসলে অনেক ক্ষতি হয়েছে। দিনাজপুর একদম পুরোপুরি স্তব্ধ হয়ে গেছিল। আহতদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। মোটামুটি এখনকার পরিস্থিতি শান্ত। আঞ্চলিক পর্যায়ে সড়ক যোগাযোগ শুরু হয়ে গেছে, যান চলাচল শুরু হয়ে গেছে এবং রাত থেকে দূরপাল্লার বাসগুলিও ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের 10 জন। সকালে রাজৈরের পূর্ব সরমঙ্গল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে নন্দীগ্রামের সাবেক কাউন্সিলর আজিজুল রহমানের লোকজনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় পূর্ব সরমঙ্গল গ্রামের জাকারিয়ার অনুসারীদের। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। ঘণ্টাব্যাপী সংঘর্ষের উভয় পক্ষের 10 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রংপুরের চাঞ্চল্যকর 4 খুনের ঘটনায় গ্রেফতার সিদ্ধার্থ এবং মুগ্ধের ডিএনএ এবং ডোপ টেস্ট করা হবে। এই 2 জনই নির্মম এই হত্যাকাণ্ডে অংশ নেয়। শ্বাসরোধ করেই তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ কমিশনার। জানান কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার তদন্তের বিষয়ে আবারও ব্রিফিং করেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ব্রিফিংয়ে মাবুদ জানান, জিজ্ঞাসাবাদ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ময়নাতদন্তে স্পষ্ট হয়েছে গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ ও মুগ্ধই শ্বাসরোধে হত্যা করে 4 জনকেই। সাদে গণপতি, প্রীতিলতা এবং আগামী চক্রবর্তীকে এবং ঘরের ভেতরে প্রিয়মকে হত্যা করে তারা। আদালতের অনুমতি নিয়ে সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ এবং ডোপ টেস্ট করা হবে বলেও জানান তিনি। 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। কোনো ধর্ষণ আলামত পাওয়া যায় নাই। সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা কোনো ধর্ষণ আলামত পাওয়া যায় নাই। সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। কমিশনার দাবি করেন, গণপতির বাড়ির জমি সিদ্ধার্থের পূর্বপুরুষের কাছ থেকে কেনা। সেই টাকায় শরিকদের বাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। শরিকরা যারা আছে
তারা সবাই টাকা যেটা পাওয়ার কথা তাদের অংশীদাররা ওই টাকাটা পায় না, আনুপাতিক হারে তাদের যে ইয়েটা আছে শরিকরা এটা তারা টাকাটা পায় না, তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি। পুলিশ কমিশনার জানান, এই ঘটনায় শ্মশানের পাহারাদার, বিদ্যুৎ এবং আসামিদের বন্ধু সীমান্ত সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে। যে বন্ধুর সীমান্ত দেশের বাসায় ওই ঘটনার আগে তারা 3টা ইয়াবা সেবন করেছিল, সেই সীমান্ত দাস কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাক্ষী হিসাবে। মুগ্ধ দাসকে অ্যারেস্ট করার সময় সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, পালিয়ে গিয়ে 3 কিলোমিটার দূরে গিয়ে সে একটা শ্মশানের মধ্যে আশ্রয় নেয়। সেই শ্মশানের যে কেয়ারটেকার বিদ্যুৎ দাস শ্মশানের গার্ড, সে একাই থাকে শ্মশানে। বিদ্যুৎ দাসের সাথে আমরা কথা বলেছি, তিনিও কোর্টে 164 ধারার জবানবন্দি দিয়েছেন। গেল শুক্রবার ভোররাতে নগরীর মাসুয়াপাড়ার নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী প্রার্থী এবং পুত্র আয়ুষ চক্রবর্তী প্রিয়ম। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পাস। বরগুনার পাথরঘাটায় একটি বিদ্যালয় কমিটির সেই চেয়ারে বসতে সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলেও অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন কিংবা শিক্ষা বোর্ড। বরগুনার পাথরঘাটা উপজেলার হারিটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গত 30 জুলাই বরিশাল শিক্ষা বোর্ড বিদ্যালয় পরিচালনা পর্ষদের 4 সদস্যের এডহক কমিটি অনুমোদন দেয়। সভাপতি হন পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম। সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটির সভাপতি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পাস। স্থানীয়দের অভিযোগ, অন্যজনের স্নাতক পাশের সনদ জাল করে কমিটির সভাপতি হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সগির আলমের জমা দেওয়া সনদটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের। শিক্ষার্থীর আইডি নম্বর দিয়ে অনলাইন রেকর্ডে দেখা যায় 2015 সালে স্নাতক পাশের সনদটি পাথরঘাটার হাজী জালাল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবুল কালাম আজাদের। শিক্ষক যারা তারা শিক্ষিত লোকেরাই নিয়ন্ত্রণ করবে। সে জায়গায় যে একজন এসএসসি পাস আসিয়া ভুয়া সার্টিফিকেট জাল করিয়া দিয়ে যে সে সভাপতি হয়েছে, এটা আমরা বিচার চাই। শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম কর্ম করে, এটা একটা যেমন দুর্নীতি এবং একটা একটা জালিয়াতি, এর বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করা উচিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সভাপতি পদে 3 জনের নাম প্রস্তাব করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। সেই সময় শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করা হয়নি বলে দাবি তার। সার্টিফিকেট যেভাবে জমা দিয়েছে, আইডি কার্ড আর সার্টিফিকেট, আমরা ওই আবেদনের সাথে যেভাবে কাগজ দিচ্ছে সেইটাই গাইছে ইউনো মহোদয় বরাবর আমরা জমা দিয়ে দিচ্ছি। না যাচাই বাছাই চিঠি তো আমাদের সেইভাবে যেটা যাচাই বাছাই করার সে কথা ওইভাবে লেখা নেই, আর আমরা যাচাই বাছাই আমরা করিও না। 2015 সালের একটি রাজনৈতিক জীবন বৃত্তান্তে নিজেকে এসএসসি পাস বলে উল্লেখ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির। জাল সনদের অভিযোগের বিষয়ে কথা বলতে ইউনিয়ন পরিষদে গেলে পাওয়া যায়নি তাকে। মুঠোফোনে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি তিনি। এরা এরকম কিছু বলবো না, কইতো হ্যাঁ লাগলে আমি এর আগে আমু না তোমার দ্বারা, কিন্তু পরে কিছু কম না। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, উপজেলা প্রশাসন ও প্রধান শিক্ষকের পাঠানোর প্রস্তাবের উপর ভিত্তি করেই কমিটি অনুমোদন দেয়া হয়। সনদ জালিয়াতির প্রমাণ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। প্রথম হেডমাস্টার এবং ইউনো 3 জনের নাম প্রস্তাব করে সার্টিফিকেট যাচাই করে জেলা প্রশাসকের কাছে পাঠান। জেলা প্রশাসক অনুমোদন দিলে তারপর হেডমাস্টার বোর্ডের প্যানেলে আপলোড করেন। মানে প্রমাণিত হয় সংক্ষুব্ধ বা এলাকাবাসীর পক্ষ থেকে এটা কেউ হয়তো করতে পারে, যে ফৌজদারি মামলাও করতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের কর্মকর্তাদের। এই বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনসঙ্গত ব্যবস্থা নেব। জাল সার্টিফিকেটের যে অভিযোগ উত্থাপিত হয়েছে, সেক্ষেত্রে আমরা তদন্তপূর্বক তার বিরুদ্ধে যদি সার্টিফিকেট জাল হয়ে থাকে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বিদ্যালয় পরিচালনা পর্ষদে সৎ ও শিক্ষিত নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ। গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়েছে 12টি ঝুট গোডাউন, তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায়, ভোর 5:30টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি স্টেশনের 3টি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নেভে, তবে এরই মধ্যে পুড়ে যায় ঝুটের 12টি গোডাউন। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। এখানে যে জিনিসগুলো আছে, যে ফুয়েল গুলো আছে, সেটা হচ্ছে বাঁশ, টিন এবং কাপড়, তুলা, সুতা, এই জিনিসগুলা ফুয়েল আকারে ছিল। যার ফলে আপনারা জানেন যে অল্প টেম্পারেচার এবং বাতাস সবগুলা মিলে আমাদের মোটামুটি একটু ব্যাক পেতে হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার ভয়াবহ ভাঙনে দিশেহারা মানুষ। গত 3 মাসে সোনাতনী ইউনিয়ন সহ আশপাশের কয়েকটি গ্রামের শত শত বাড়িঘর ও প্রায় 2000 বিঘা আবাদি জমি বিলীন হয়েছে। আতঙ্কে ঘরবাড়ি, আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। ভাঙন ঠেকাতে দ্রুত বালুর বস্তা বা জিও টিউব ফেলার দাবি স্থানীয়দের। প্রশাসন বলছে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে প্রকল্প না থাকার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। রাক্ষসী যমুনার একের পর এক আঘাতে পাল্টে যাচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সোনাতনী ইউনিয়নের চিত্র। শ্রীপুর, ধিতপুর, কুরশি ও বারপাখিয়া সহ গালা ইউনিয়নের মোহনপুর ও হুদকোরা গ্রামেও বর্ষা শুরুর থেকেই চলছে তীব্র ভাঙন। গত 3 মাসে এসব এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বাড়িঘর এবং প্রায় 2000 বিঘা আবাদি জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুরশি ও ধিতপুর। 2 সপ্তাহে নদীতে চলে গেছে 2 শতাধিক বসতবাড়ি। 70-72টাই ইউনিয়নে স্কুল আছে, সব ভবনগুলো নিলাম হয়ে গেছে। হাজার হাজার বিঘে সম্পদ জমিগুলো নদীতে ভেঙে গেছে। তিনবার করে বাজার ভেঙে গেছে, বাজারে একটা চাষটল ছিল, ওটাও ভেঙে গেছে। এখন আমরা দরিদ্র হয় এমন হয় অবস্থায় আছি যে না খাওয়া দিন চলে যেতেছে। বস্তা ফালায়া নদীটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে হয়তো এলাকার অগেতে 10টা গ্রামের মানুষ বাইসে যায়। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে এখন আশ্রয়হীন পরিবারগুলো। কারো ঠাঁই হয়েছে পলিথিনের ছাউনিতে, কেউ আবার থাকছেন ভাঙা ঘরেই। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে নদী তীরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এই নদীতে বান্ধে দেওয়ার কথা শুনতেছি, একটা বছর ধরে আশা লইলাম, আর এই নদীতে আমাদের বান্ধে দিল না। আমরা নদীতে বান্ধা চাই। মুর্শিদিপুরের নদীতে আমাদের গ্রামটা একবারে নদীতে ভাঙে বিলীন হয়ে গেছে। বাঙ্গুনি এলাকা আমাদের, আমরা তো থাকবো কোন জায়গায়? থাকার কোনো ব্যবস্থা নাই। তাহলে এই নদীটা যদি ভাঙে যায়, আমরা ঘর বাড়িলে কোন জায়গায় থাকবো? পানি উন্নয়ন বোর্ডের কাছে আমার একটা দাবি, যদি আমাদের নদীতে বান্ধে দেয়, আমার একটু সুখে শান্তি থাকতে পারবো আর কি। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে ভাঙন ঠেকাতে স্থানীয়দের বালুর বস্তা ফেলার দাবির বিষয়ে প্রকল্প না থাকার অজুহাত দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সরকারের পক্ষ থেকে যে সহায়তা, এগুলোর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে। 3.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, এক এক জায়গায় এক এক রকম লেন্থ। আসলে চরে এত লেন্থের ভিতরে এই যে জরুরি কাজ বাস্তবায়ন করা আসলে টিকানো মুশকিল। এরই মধ্যে যমুনা কেড়ে নিয়েছে অনেকের ভিটেমাটি, বসতঘর, আবার কেউ হারিয়েছেন জীবনের শেষ সম্বলটুকুও। অসহায় এইসব মানুষদের একটাই চাওয়া, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সকালে উপজেলার রামদাসপুর সীমান্তে এই ঘটনা ঘটে। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর ইসলাম জানান, সকাল 6:30টার দিকে 6 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি। পরে বেলা 11:30টার দিকে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা 6 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। টাঙ্গাইলের ভুয়াপুরে পিকআপ ভর্তি মেয়াদ উত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে গাড়ি চালককে। স্থানীয়রা জানায়, গত মধ্যরাতে গোবিন্দ দাসী টিএ রোড সংলগ্ন এলাকায় মাল বোঝাই একটি পিকআপ দেখে সন্দেহ হয় তাদের। এ সময় চালককে আটক করেন তারা, তবে পালিয়ে যায় বাকিরা। জিজ্ঞাসাবাদে পিকআপ চালক জানায়, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদ উত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে। আগেও একইভাবে সরকারি ওষুধ যমুনা নদী সহ একাধিক স্থানে ফেলা হয়েছে বলেও জানান তিনি। খবর পেয়ে ওষুধ সহ পিকআপ জব্দ ও চালককে আটক করে পুলিশ।
এই ওষুধগুলা ঘাটাইল সরকারি হাসপাতালের। তো আমরা এই বিষয়ে আমরা সিভিল সার্জন মহোদয়কে আমরা অবগত করেছি, আমাদের বহপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা অবগত করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি অবগত করিয়েছি। তো আমরা এই বিষয়টা আইনগত প্রসেস আমরা যা হয় আমরা কথা বলি, আমরা আইনগত বিষয়ে আমরা আগাইতেছি। দেশের অন্যান্য অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যায় ফসলের ক্ষতি হলেও দিনাজপুরের চিত্রটা ভিন্ন। সেচ যন্ত্রের ভরসায় এবার আমন আবাদে নেমেছেন কৃষকেরা। মাঠ জুড়ে চলছে চারা উত্তোলন আর রোপণের তুমুল ব্যস্ততা। কৃষি অফিসের আশা, আবহাওয়া অনুকূলে থাকায় আবাদের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তবে কৃষকরা বলছেন উপকরণের চড়া মূল্য আর ক্ষেত মজুরের বাড়তি মজুরির প্রভাবে উৎপাদন খরচ বাড়বে। দিনাজপুরে এখন আমন আবাদের ধুম চলছে। চারা উত্তোলন আর ট্রাক্টর দিয়ে হাল চাষ শেষে রোপণের কাজ। কৃষক কৃষানীরা পার করছেন ব্যস্ত সময়। দক্ষিণাঞ্চল এবং উত্তরের রংপুর, লালমনিরহাট অঞ্চলের কিছু অংশে প্রবল বৃষ্টিপাতে আমন আবাদ ক্ষতিগ্রস্ত হলেও দিনাজপুর জেলায় বৃষ্টির পানির অভাবে এতদিন চারা রোপণ করা যায়নি। তবে এখন বৃষ্টির পাশাপাশি সেচ দিয়ে আমন আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। বৃষ্টির কারণে আমরা মেশিন দিয়ে সেচ দিতে হচ্ছে, এই কারণে আমাদের জমিতে খরচা বেশি, আমাদের সার বিষের দাম বেশি, অনেক খরচা পড়তেছে এবং কৃষক যে সার বিষ এইগুলা কিনবে তারও মানে পয়সা করি এই জমির আবাদ হইতে সংকলন করতে পারতেছে না। যেই পরিমাণ খরচ করতেছি আমরা সেই পরিমাণে ধানের দাম পাই না। এই নিয়ে আমরা কৃষকরা খুব দিশেহারা। বন্যামুক্ত দিনাজপুরে বৃষ্টিপাত কম হয়ে থাকে। অন্য এলাকার তুলনায় একটু দেরিতেই সকল ধরনের আবাদ হয়ে থাকে দিনাজপুরে। বেশিরভাগ জমি 3 ফসলি। তবে সার ও বীজের মূল্য বৃদ্ধির পাশাপাশি সেচের খরচের কারণে আমন আবাদে উৎপাদন খরচ বাড়ছে। ডিপ টিউবওয়েল থেকে পানি আনতেছি, আমাদের লেবার খরচ বেশি এবং সার বিষও ঠিকমতো পাচ্ছি না। জমির আবাদ হয় না, তেলের দাম বেশি, ডিপ চালু করিয়া পানি নিবা আছে। সরকারের কাছে আমার আবেদন, পাইটের দাম বেশি, তেলের দাম বেশি, কিছু যদি সারের দাম যদি কমিত কৃষকের সুবিধা হইতো। সরকারের কাছে আগে আমাদের আকুল আবেদন, এই সার বিষের দাম যেন খুবই কম ধরা হয়, তাহলে আমরা জমিগুলোতে সময় মতো সার বীজ দিতে পারবো। আবহাওয়া ভালো থাকায় এবার কৃষকেরা আগেভাগেই বীজতলা তৈরি করেন। জমি কর্দমাক্ত করার পর চারা রোপণের প্রস্তুতি চলছে। এই সময়ে ক্ষেত মজুর পাওয়া বেশ মুশকিল, আগে থেকেই অগ্রিম বুকিং দিয়ে রাখতে হচ্ছে। আর আমরা মাঠ পর্যায়ে আমাদের যে সহকর্মী যারা আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে সঠিক বয়সের চারা এবং লাইনে রোপণ সম্পূর্ণ করে এবং কৃষকের যে সমস্ত উপকরণ প্রয়োজন সেটি যাতে সহজ প্রাপ্তিতে তারা সহায়তা করে। চলতি মৌসুমে দিনাজপুরে 2,60,860 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। হিমাগারে প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া 5 টাকা নির্ধারণের দাবিতে রাজশাহী ও রংপুরে মানববন্ধন বিক্ষোভ করেছে চাষি এবং ব্যবসায়ীরা। দুপুরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের নবীগঞ্জে মহাসড়ক অবরোধ করে চাষিরা। এ সময় বন্ধ হয়ে যায় কুড়িগ্রাম ও লালমনিরহাটের সাথে সড়ক যোগাযোগ। বিক্ষোভকারীরা বলেন, হিমাগারে প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া 5 টাকা 20 পয়সা হলেও নেওয়া হচ্ছে 7 থেকে 7.5 টাকা। এতে লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। শনিবারের মধ্যে আলুর সংরক্ষণ ভাড়া নির্ধারণ না হলে রোববার থেকে হিমাগারে 5 টাকা 20 পয়সা ভাড়া দিয়ে আলু উত্তোলনের ঘোষণা দেন তারা। এক কেজি আলু উৎপাদন করতে 18 টাকা খরচ হয়, 4 টাকা হলো বস্তা টস্তা নিয়ে 4 টাকা, 18 আর 4 কত হয় 22 টাকা, 60 টাকা যদি ভাড়া নেয় 29 টাকা। স্টোরে আমরা আলু রাখি মনে করেন 65 কেজি, আলু পাই 60 কেজির নিচে। এই যে ক্ষতিগ্রস্তটা, এই ক্ষতিগ্রস্ত দায় কাকে কে নেবে? রোববার থেকে আমরা আমাদের নির্ধারিত 5 টাকা 20 পয়সা হারে আমরা দিয়ে আমরা আলু স্টোর থেকে বাড়ি করে নিয়ে যাব।
সংরক্ষণের ভাড়া নির্ধারণে জেলা সুপারিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে কৃষক ও আলু ব্যবসায়ীরা। সকালে পবা উপজেলার নওগাঁ রাজশাহী মহাসড়কে মানববন্ধন করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, প্রতি কেজি আলুর সর্বোচ্চ সংরক্ষণ ভাড়া 5 টাকা নির্ধারণ করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ওনাদের সিন্ডিকেটের কারণে আজ আমাদের ভাড়ার এই অবস্থা, আমাদের কৃষকেরা যে অবস্থা। আমরা চাই যে এই সিন্ডিকেটটা ভাঙা হোক এবং ন্যায্য ভাড়া আমাদের জন্য করা হোক। ন্যায্য ভাড়া আমাদের 5 টাকা যাতে করা হয়। প্রতি বস্তায় 5 কেজি আলু বাদ দিয়ে প্রতি কেজি আলুর ভাড়া 5 টাকা নির্ধারণ করতে হবে। এইটা আর যৌক্তিক না, সুপারিশকৃত ভাড়া বাস্তবায়নের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। দেশ পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, দরকার নাগরিকদের মানসিকতার পরিবর্তন। অথচ যেখানে সেখানে ময়লা ফেলে পরিচ্ছন্ন পরিবেশ নষ্ট করা অভ্যাসে পরিণত হয়েছে নাগরিকদের। এমন বাস্তবতায় অভ্যাস বদলে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, সামাজিক দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতার চর্চা গড়ে তুলতে ময়মনসিংহে শুরু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ ক্লিন সানডে। জেলার 5000 স্কুলে 1.5 মাস ধরে চলছে এই কর্মসূচি। সফলতা দেখে শুধু ময়মনসিংহ নয়, দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ চালুর পরামর্শ সংশ্লিষ্টদের। পকেটে যদি হাত দেন, এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এমন আহ্বান প্রধানমন্ত্রীর। এবার দেখা যাক বাস্তবতা। ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিয়েছি। এটি ময়মনসিংহ নগরীর চিত্র। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কেউ রাস্তার পাশে, আবার কেউ ময়লা ফেলছেন যেখানে সেখানে। ময়লা যেখানে সেখানে ফেলে যাওয়া যেন স্বাভাবিক অভ্যাস। নাগরিক প্রতিনিধিরা বলছেন, পরিচ্ছন্ন শহর চাই, কিন্তু তা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে চাই না আমরা। পরিচ্ছন্নতার বিষয়ে আসলে আমরা সচেতন না। পরিচ্ছন্নতা কি এটা আমরা বুঝি না। এটি যে পরিচ্ছন্নতা শুধুমাত্র পরিবেশের বিষয় তা না, এটি স্বাস্থ্যেরও বিষয়। এমন অভ্যাস বদলাতেই ময়মনসিংহে শুরু হয়েছে ক্লিন সানডে কর্মসূচি। জেলা প্রশাসনের উদ্যোগে গত 1.5 মাস ধরে জেলার প্রায় 5000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি রোববার শিক্ষার্থীরাই পরিষ্কার করছে নিজেদের বিদ্যালয়, খেলার মাঠ এবং আশপাশের পরিবেশ। পরিচ্ছন্নতা আসলে নিজের ভিতর থেকে আসলে আসে যে মানে না, আমি পরিষ্কার থাকবো, পরিষ্কার থাকাটা উচিত আমার জন্য। যদি প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত এই কার্যক্রম চালু থাকে, তাহলে আমরা নিজেদের কাজ নিজেরা করতে আত্মনির্ভরশীল হয়ে উঠব। সংশ্লিষ্টরা বলছেন, শুধু পরিচ্ছন্নতা নয়, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং নিজেদের কাজ নিজেরা করার মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে শুধু এটা সীমাবদ্ধ থাকবে না, সুনাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এটা অবশ্যই একটা ভূমিকা পালন করবে। মানবিক মানুষ হিসাবে গড়ে উঠবে, তাই সামাজিক মানুষ হিসাবে সে গড়ে উঠবে। কর্মসূচির উদ্যোক্তা জেলা প্রশাসক বলছেন, পরিচ্ছন্নতা কেবল একদিনের কর্মসূচি নয়, এটি একটি অভ্যাস। আর সেটি ছোটবেলা থেকে গড়ে তুলতে পারলে আগামী দিনের নাগরিকদের বেশিরভাগই হবে আরও দায়িত্বশীল। আমরা চাই যে এই উত্তম চর্চাগুলো বেঁচে থাকুক আমাদের পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মতারে। এর মাধ্যমে সামাজিক মূল্যবোধ, পারস্পরিক সম্মান, ভ্রাতৃত্ব এবং পরিচ্ছন্নতার যে একটা সংস্কৃতি, এটা আমরা গড়াতে চাই ছোটবেলা থেকে। সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগ শুধু একটি জেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা গেলে সামাজিক দায়িত্ববোধ চর্চা আরও বাড়বে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।